হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স পড়িতে সকলকে স্বাগত। আমি রাজকুমার দেব শুরু করতে চলেছি আজকে ভিডিও। আজকে আমি ক্লাস 9-10-এর নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করেছিলাম এবং পরমাণুর গঠনে কিভাবে বিভিন্ন মৌলগুলো তাদের ইলেকট্রন বিন্যাস তৈরি হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে দেখেছিলাম। তো আজকে আমরা ওই জায়গা থেকে পর্যায় সারণীতে একটু ঢুকে পড়ি। অ্যাকচুয়ালি পর্যায় সারণী জিনিসটা কি? পর্যায় সারণী জিনিসটা হলো মৌলগুলিকে তাদের ধর্ম অনুসারে সাজিয়ে রাখার একটা সারণী। অর্থাৎ একই ধর্মবিশিষ্ট মৌলগুলোকে একসাথে রেখে তাদেরকে স্টাডি করা হয় পর্যায় সারণীর মাধ্যমে। তো এটাতে সুবিধা কি হবে? এটাতে সুবিধা হবে যে একই ধর্মবিশিষ্ট মৌলগুলো যদি একসাথে থাকে তাহলে আমরা যদি যে কোনো একটার বৈশিষ্ট্যকে স্টাডি করতে পারি তাহলে আমরা বাকিগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে একটা আইডিয়া করতে পারবো এবং তাদেরকে নিয়ে কাজ করা আমাদের পক্ষে সুবিধাজনক হবে। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পর্যায় সারণী। ঠিক আছে, মেন্ডেলিভ আমাদের পর্যায় সারণী দিয়েছিল আজ থেকে বহু বছর আগে। মেন্ডেলিভের পর্যায় সারণীতে যেটা ভুল ছিল সেটা ছিল পারমাণবিক গুরুত্বের হিসেবে মেন্ডেলিভ পর্যায় সারণী সাজিয়েছিল। তো সেগুলো ত্রুটি নিয়ে আমি অত ডিটেলস আলোচনা করছি না। তারপরে আধুনিক পর্যায় সারণী আসে এবং আধুনিক পর্যায় সারণীর কথা বলতে গেলে এই যে ছবিটা আমাদের মাথায় আসে সেটা হলো এরকম একটা ঘর, যে এখানটায় এরকম দুটো দাগ আছে, এরকম ঘর আছে এবং তারপরে মাঝখানটায় কিছু নাই, আবার এখানটায় একটা এরকম দাগ উঠে গেছে, দিয়ে এটা চলে গেছে এতটা, দিয়ে নেমে গেছে, এখানটায় দুটো ঘর, এখানটায় দুটো ঘর, আর এখানটায় আছে 6টা ঘর। এখানটায় একটা উঠে গেছে উপরে, এখানটায় একটা উঠে গেছে উপরে। ঠিক আছে, আর এখানটায় আছে কিছু ঘর, কটা ঘর যেটা তোমাদের লাগবে না বলে তোমরা কখনোই হয়তো লক্ষ্য করো না। তোমরা লক্ষ্য করো কোনটুকুটা, এই জায়গাটা লক্ষ্য করো আর এই জায়গাটা লক্ষ্য করো। ঠিক আছে, তোমাদের কোন কোনটা লাগে দেখবে। তোমাদের মৌলগুলোকে যদি সাজানোর পদ্ধতি বলি, এটা 1 নম্বর মৌল, এটা 2 নম্বর মৌল। আমি যে রোল নাম্বার বলেছিলাম রোল নাম্বার অনুযায়ী বলছি। এখানে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তারপরে দাগটা এরকম আছে। ঠিক আছে, তো কোনটাকে কি বলে? এই যে এখানটায় পরপর যাচ্ছে, এটা 1, এটা 2, নামকরণ এভাবে করা হয়। এখানে 3 থেকে চলে গেল সোজা, কতগুলো ঘর যাবে যদি লক্ষ্য করে থাকো দেখবে 10টা ঘর আছে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মানে এখানে 12তে এসে শেষ হবে। তাহলে এখানে 13, 14, 15, 16, 17, 18। তাহলে এই যে 18টা তোমরা দেখতে পাচ্ছ লম্বা লম্বা মৌলগুলো বসার জায়গা, এদিকে বলা হয় শ্রেণী। আর এদিকে 1, 2, 3, 4, 5, 6, 7 অবধি যাবে। ঠিক আছে, এবং তারপরে তোমরা দেখতে পাও কি এগুলো প্রত্যেকটা লাইনের নিচ অবধি আছে। তো সেই মৌলগুলো আমি আপাতত লিখছি না, পরে বলবো সেগুলো সম্পর্কে ডিটেলসে। আর কি দেখতে পাও, পর্যায় সারণীর নিচের দিকে এখানটায় এক্সট্রা খোপ করে এখানটায়
দুটো ঘর করা থাকে, যার একটাকে ল্যান্থানাইট শ্রেণী বলা হয়, একটাকে অ্যাক্টিনাইট শ্রেণী বলা হয়। দিয়ে এখানেও কিছু ঘর আছে, কতগুলো ঘর সেটা তোমাদের জানা নেই। ঠিক আছে, তাহলে দেখো এই হলো তোমাদের পর্যায় সারণীর পিকচারটা। পর্যায় সারণীর পিকচারে অ্যাকচুয়ালি অন্তত আমার দেখে যেটা মনে হতো, এরকম স্ট্রাকচার এলো কেন? বুঝতে পারলে কথাটা? মানে পর্যায় সারণী যখনই কথাটা মাথায় আসতো তখনই এরকম স্ট্রাকচার চলে আসতো পর্যায় সারণীর, যেদিকে একটু খোপ আছে ওদিকে একটু খোপ আছে, মাঝখানে একটা খাওয়ার মতো জায়গা, মানে খাওয়া জায়গা এখানে কিছু নাই, আবার নিচে একটা এক্সট্রা চলে এসছে। এর চাইতে মেন্ডেলিভ তো অনেক ভালো কাজ করেছিল, মেন্ডেলিভ সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু মেন্ডেলিভের সাজানোটাই ভুল ছিল, এই সাজানোটা ঠিক আছে। তো যেটা মেন প্রবলেম হয় পর্যায় সারণী পড়তে গিয়ে, যে এরকম অদ্ভুত স্ট্রাকচার হওয়ার জন্য পর্যায় সারণী পড়তেই ভয় লাগে। আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, এটা আমার ক্ষেত্রেও ঘটেছে। আশা করি যারা পড়ছে পর্যায় সারণী প্রথমবার, বা যারা এই স্ট্রাকচারটার হওয়ার কারণ জানে না, তাদের জন্য পর্যায় সারণী খুবই কঠিন একটা জায়গা, কারণ এই স্ট্রাকচারটার কারণ জানাটা খুব দরকার। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে আমি স্ট্রাকচারটা যখন বলবো, ব্যাখ্যা করবো, একটু হায়ার নলেজ দেবো, তখন তোমরা হয়তো ভাববে এত হায়ার নলেজ জেনে কি করব। আমি চেষ্টা করব সেই হায়ার নলেজটাকে যতটা সহজ করা যায় ততটা সহজ করে তোমাদের সামনে নিয়ে আসার। আমি খুব বেশি হায়ার নলেজ তোমাদের দেব না, একটু সহজ করে একটু জানতে হবে জায়গাগুলোকে। তার আগে বলি পর্যায় সারণীর খুঁটিনাটি বিষয়গুলো। খুঁটিনাটি বিষয় কি? এখানে তোমরা দেখলে 7খানা পর্যায় আছে, তাহলে যে রোগুলো সেই রোগুলোকে বলে পর্যায়। তাহলে পর্যায় কটা পেলাম? পর্যায় পেলাম 7টি। আর শ্রেণী, শ্রেণী কটা পেলাম? শ্রেণী পেলাম 18টি। ঠিক আছে, শ্রেণীগুলো 18টি কেন তার উত্তর আপাতত দিচ্ছি না, একটু পরে তার উত্তর দেব। কিন্তু পর্যায় 7টি কেন তার উত্তরটা এখনই দিতে পারবো। কীরকম? 1, 1, 3, 11, 19 এই 4টা মৌলকে নিয়ে বলি। 1-এ আছে হাইড্রোজেন, তার মানে ইলেকট্রন বিন্যাস 1। 3-এ আছে লিথিয়াম, মানে ইলেকট্রন বিন্যাস 2, 1। 4-এ আছে, 4-এ তো না, 11-তে, 11-তে আছে সোডিয়াম, মানে 2, 8, 1। আর 19-এ আছে পটাশিয়াম, 2, 8, 8, 1। তাহলে দেখো যত নিচের দিকে যাওয়া যাচ্ছে একটা করে কক্ষপথ অ্যাড হচ্ছে। তাহলে প্রথম কক্ষপথ মানে হাইড্রোজেন, মানে 1 নম্বরের কথা যদি বলি হাইড্রোজেন, তাহলে ওর একটা কক্ষপথ ইউজ হয়েছে। 2 নম্বরের কথা যদি বলি 3-এ লিথিয়াম, তার 2টা কক্ষপথ ইউজ হয়েছে। 3 নম্বরে 3টা কক্ষপথ ইউজ হয়েছে। 4 নম্বরে 4টা কক্ষপথ ইউজ হয়েছে। তাহলে যত আমি নিচের দিকে নামবো একটা করে কক্ষপথ ইউজ হতে থাকবে। যেমন তুমি যদি 4, 12, 20 কথা ভাবো, তাহলে দেখো 4-এ আছে বেরিলিয়াম, তাহলে 2,2। 12-তে আছে ম্যাগনেসিয়াম, 2, 8, 2। আর 20-তে আছে ক্যালসিয়াম, সেটা হলো 2, 8, 8, 2। তাহলে আবার দেখো একই পদ্ধতি ফলো করা হলো, যে 4 নম্বর আছে দ্বিতীয় পর্যায়ে, তার মানে কি 2টা কক্ষপথ। 12 আছে তৃতীয় পর্যায়ে, তাহলে 3টা কক্ষপথ। 20 আছে চতুর্থ পর্যায়ে, 4টা কক্ষপথ। তাহলে অ্যাকচুয়ালি পর্যায়গুলো কি বোঝাচ্ছে? পর্যায়গুলো বোঝাচ্ছে কতগুলো কক্ষপথ ইউজ হয়েছে। ঠিক আছে, কক্ষপথ ইউজ হয়েছে অর্থাৎ ইলেকট্রনগুলি নিউক্লিয়াস থেকে কত দূরে আছে সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই অ্যাকচুয়ালি এই কক্ষপথের সংখ্যা বৃদ্ধি ইলেকট্রনকে যে নিউক্লিয়াস থেকে দূরে পাঠায়, এই ব্যাপারটা দিয়েই কিন্তু পর্যায় সারণীতে পরবর্তীকালে যে পিরিয়ডিক চেঞ্জেসগুলো আসবে সেই সমস্ত চেঞ্জেসগুলোকে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, তো সেগুলো পরে বলবো। আগে পর্যায় সারণী বিষয়টা ক্লিয়ার করো, যে পর্যায় সারণী অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, করছেটা কি। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি
পরবর্তী বিষয়ে আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করলে কিনা আমি জানি না, 1, 3, 11, 19 এখনই যেটা লিখেছিলাম সবার শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন ছিল। 4, 12, 20 সবার শেষ কক্ষপথে 2টা করে ইলেকট্রন ছিল। ঠিক আছে, অর্থাৎ একই সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলোকে একসাথে রাখা হয়েছে, মানে যাদের শেষ কক্ষপথে একটা করে মানে সেম ইলেকট্রন আছে তাদেরকে একসাথে রাখা হয়েছে। তাহলে এদের শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে, এদের 1 নম্বরে রাখা হলো। এদের শেষ কক্ষপথে 2টা করে ইলেকট্রন আছে, এদের 2 নম্বরে রাখা হলো। তাহলে এদের শেষ কক্ষপথে 3টা করে ইলেকট্রন আছে, হিসাব মতো ওদের 3 নম্বরে রাখা উচিত ছিল। তোমাদের লজিক এটাই বলবে। কিন্তু ওটা 13তে চলে গেল কেন? এদের শেষ কক্ষপথে 4টা করে ইলেকট্রন আছে, তাহলে ওদের 4 নম্বরে থাকা উচিত ছিল। তাহলে 14তে চলে গেল কেন? এদের শেষ কক্ষপথে 5টা করে ইলেকট্রন আছে, 5-এ থাকা উচিত, 15তে গেল কেন? এই প্রশ্নগুলোর উত্তর জানা দরকার, কারণ খুব প্রবলেম হয় যখন অক্সিজেন কত নম্বর শ্রেণীতে আছে এটা বের করতে হয়। তোমাদের এই জন্য একটা ট্রিক শেখানো হয়। অক্সিজেন মানে কত? অক্সিজেন হলো 8, তাহলে 8-এ আছে অক্সিজেন, তাহলে কত হলো? 2, 6। তো তোমাদের ট্রিক শেখানো হয় শ্রেণী বের করার জন্য, যদি 2, 6 হয় তাহলে শেষ কক্ষপথে কত? 6 বলে দিতে হবে 6 যোগ 10 মানে 16 নম্বর শ্রেণীতে আছে অক্সিজেন। এই 10 কোথা থেকে চলে এলো? কেন 10 যোগ করব? কারণ এখানে তো সেটা করতে হয়নি, তাই না? তো এই বিষয়গুলো জানা দরকার। এবং আরও জানা দরকার, ল্যান্থানাইট অ্যাক্টিনাইট শ্রেণী পর্যায় সারণী থেকে আলাদা হয়ে গেল কেন? ঠিক আছে, তাহলে দেখো মেনলি আজকে ওই জায়গাটা একটু আলোচনা করি, দেখো তোমরা বুঝতে পারো কিনা। আমি যতটা পারছি সহজ করে বলার চেষ্টা করছি। বোর যখন তার তত্ত্ব আবিষ্কার করেছিল, বোরের তত্ত্বে দেখা গেছিল কিছু ভুল ধরা পড়লো। ভুলটা কেমন? বোর বলেছিল নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো কিছু কক্ষপথে আবর্তন করবে। হ্যাঁ, সেখানে কোনো আপাতভাবে কোনো ভুল নেই। নিউক্লিয়াস কিছু কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করবে। এখানে 2টা ইলেকট্রন, এখানে ধরো আমি 5টা ইলেকট্রন দিলাম, নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, কিন্তু ভাবো একটা ফ্যান যখন ঘোরে তখন কি সেই ফ্যানের ব্লেডগুলোকে তোমরা কি ডিটেক্ট করতে পারো কোন জায়গায় কোন ব্লেডটা আছে ঘুরন্ত ফ্যানে? যে কোনো একটা সিলিং ফ্যান হাই স্পিডে ঘুরছে, বা যে কোনো একটা ওই ডেকোরেটরের ঝড় ফ্যানগুলো যেগুলোতে 2টা ব্লেড থাকে, প্রচণ্ড স্পিডে ঘোরে, তো সেই ফ্যানগুলো যখন ঘোরে তখন কি তোমার ফ্যানের ব্লেডের অবস্থান তোমরা নির্ণয় করতে পারো? করা সম্ভব নয়, কারণ এত হাই স্পিডে থাকছে যে তার এক্স্যাক্ট পজিশন মেজার করা সম্ভব নয়। তাহলে একটা পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণনরত ইলেকট্রন এক্স্যাক্টলি কোন পজিশনে থাকছে সেটা আমরা কি করে বের করব? সেটাও বের করা প্র্যাকটিক্যালি অসম্ভব। ঠিক আছে, মানে এক্সপেরিমেন্টালি যখন দেখা গেছে পরমাণুর চারদিকে ইলেকট্রন কিভাবে আছে, তখন এরকম কিছু কক্ষপথের অস্তিত্ব পাওয়া যায়নি। তখন পাওয়া গেছে যেগুলো, সেগুলো কিছু শেপ পাওয়া গেছে। অর্থাৎ পাওয়া গেছে যে এটা পাওয়া গেল না, পাওয়া গেল হলো নিউক্লিয়াসকে ঘিরে থাকা কিছু মেঘের মতো জিনিস। মেঘের মতো কেন? খুব হাই স্পিডে যদি ইলেকট্রন ঘুরে তাহলে দেখে কি মনে হবে? আবছা হয়ে যাবে না গোটা জায়গাটা? তো ইলেকট্রন কোথায় আছে আমরা ঠিক বলতে পারছি না, তাই আমরা বলতে পারি ইলেকট্রন এই নিউক্লিয়াসকে ঘিরে সব জায়গায় বিস্তৃত হয়ে আছে। মানে এটাকে বলে মানে ক্লাউড স্ট্রাকচার, অর্থাৎ ইলেকট্রন ক্লাউড স্ট্রাকচার। তো ইলেকট্রন ক্লাউড কি? ইলেকট্রন ক্লাউড হলো হাই স্পিডে ঘোরা ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে একটা মেঘের মতো আস্তরণ তৈরি করে রাখে। কেমন মেঘের মতো আস্তরণ? মানে অ্যাকচুয়াল মেঘ নয়, ফ্যান যখন ঘুরছে, হাই স্পিড ফ্যান ঘুরলে যে ব্লেডগুলোকে যখন ঘুরে দেখে মনে হয় একটা থালা, এবার ফ্যানের তো কোনো থালা নেই, ব্লেডগুলো ঘূর্ণনের জন্য একটা আবছা থালার মতো মনে হচ্ছে। ঠিক সেরকম ইলেকট্রনগুলো যখন ঘুরছে তখন হাই স্পিড ইলেকট্রন ঘোরার জন্য
এই জায়গাটা একটা মেঘের মতো আস্তরণ নিউক্লিয়াসকে ঘিরে আছে বলে মনে হয়। তো এরকম মেঘের মতো আস্তরণ নিউক্লিয়াসের চারদিকে তোমরা 4 রকমের শেপে দেখতে পাবে। মানে এরা মেনলি 4 রকমের শেপ তৈরি করে, ঠিক আছে? তো 4 রকমের শেপ নিয়ে আমি ডিটেলসে কিছু বলছি না, জাস্ট দুটো সম্পর্কে বলছি। এক ধরনের শেপ গোলকের মতো হয় এবং সেই শেপের মধ্যে গোলকের কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? আরেক ধরনের শেপ, সেটা হয় ডাম্বেলের মতো। যেখানে এই জায়গাটায় নিউক্লিয়াসের অবস্থান এবং এদিকে আর এদিকে ইলেকট্রনগুলোর অবস্থান। মানে ব্যাপারটা কেমন, ব্যাপারটা এরকম করে ভাবতে পারো যে নিউক্লিয়াসটাকে মাঝখানে রাখলো, দিয়ে এরকম করে ফুলে গেল বিষয়টা, মানে এইভাবে ফুলে গেছে, ঠিক আছে? আর নিউক্লিয়াসটাকে রেখে এইভাবে ফুলে গেছে। তো নিউক্লিয়াস ঘুরছে কিভাবে? নিউক্লিয়াস 4-এর মতো ঘুরছে, এরকম। এই 4 মানে তোমরা যদি একটা 4 ফরমেশন করো এখানটায়, এই এবার এটাকে 3D-তে ঘুরিয়ে দাও, গোল করে ঘুরিয়ে দিলে তোমরা দেখতে পাবে এই শেপটা চলে আসছে, ঠিক আছে? তো এরকম আরো শেপ হতে পারে। আর এর কোনো ভাগ নেই, কিন্তু যেহেতু এটা একটা রৈখিক ব্যাপার, মানে সরলরৈখিক বিষয়, এবার আমাদের অক্ষ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 দিকে থাকে, অর্থাৎ XY Z। তাহলে এরকম রৈখিক বিষয় আমাদের কাছে 3 রকম ডিরেকশনে থাকতে পারে। X অক্ষ বরাবর থাকতে পারে, Y অক্ষ বরাবর থাকতে পারে এবং Z অক্ষ বরাবর থাকতে পারে। তাহলে এই ধরনের শেপের 3 প্রকার শেপ দেখা যায়, ঠিক আছে? আরো 2 ধরনের শেপ আছে, সেটা নিয়ে আমি কিছু বলবো না আপাতত। জাস্ট শেপগুলো সম্পর্কে কিছু বলবো না, তাদের প্রকারভেদ সম্পর্কে বলবো শুধু। তো 3 নম্বর যে শেপ আছে তার মধ্যে 5 প্রকার শেপ দেখা যায়, আর 4 নম্বর যে শেপটা সেখানে 7 প্রকার শেপ দেখা যায়, ঠিক আছে? দেখো মনে রাখা খুব সহজ, 1 3 5 7 বিজোড় সংখ্যা হলো। তো কোনটাকে কি নাম বলা হয়? প্রথমটাকে নাম বলা হয় এস দিয়ে বোঝানো হয় প্রথমটাকে, এর পরেরটাকে বোঝানো হয়, পরের শেপটাকে পি দিয়ে বোঝানো হয়, তারপরের শেপটাকে ডি দিয়ে বোঝানো হয়, তারপরের শেপটাকে এফ দিয়ে বোঝানো হয়। এস কথাটা কোথা থেকে এসছে? এস কথাটা এসছে শার্প থেকে, SHARP। পি কথাটা এসছে প্রিন্সিপাল থেকে, PLE সম্পর্ক সম্ভবত। ডি কোথা থেকে এসছে? ডিফিউজ থেকে এসছে। আর এফ এসছে ফান্ডামেন্টাল থেকে। বাস এইটুকুই যথেষ্ট, এর বেশি জানার দরকার নেই। এবার বলি এটা কেন জানলাম। তোমরা ভাবতে পারো যে প্রথম যে শেপটা পেলাম, প্রতিটা শেপের 2টো করে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে, অর্থাৎ প্রতিটা শেপ গঠনের জন্য 2টা করে ইলেকট্রন দায়ী। এভাবে ভাবো বিষয়টাকে। তাহলে প্রথমটায় যেহেতু কোনো ভাগ নেই,
তাহলে এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে কটা? ম্যাক্সিমাম দুটো। ঠিক আছে, এর মধ্যে কটা ভাগ আছে? 3 প্রকার শেপ আছে, 3টা শেপ আছে। তাহলে এখানে ইলেকট্রন থাকতে পারে কটা? 3 গুণ 2 6টা। এখানে যেমন 5 প্রকার ভাগ আছে, এখানে ইলেকট্রন থাকতে পারে 5 গুণ 2 10টা। এখানে ইলেকট্রন থাকতে পারে 7টা ভাগ, যেহেতু 7 গুণ 2 14টা। এই সংখ্যাগুলো ভালো করে মনে রাখো, কারণ টোটাল পর্যায় সারণী ব্যাখ্যা হবে এই সংখ্যাগুলোর মাধ্যমে। দেখো 2 6 আর 10 যোগ করলে চলে আসে 18, মানে ওই অ্যাকচুয়ালি 18 সংখ্যাটা এখান থেকে আসছে, এবং নিচে যেটা আছে সেটাতে আছে 14টা। আসছি আমি ডিটেলসে, কারণ এই জিনিসটা না বললে পর্যায় সারণীর অদ্ভুত শেপটা কেন ওরকম হচ্ছে, বা কেনই বা আমাদের 20 অবধি মৌল পড়তে হচ্ছে, সেগুলো তোমরা জানতে পারবে না। দেখো 20 পরে অদ্ভুতভাবে তোমাদের ক্লাস 10-এ কিছু আর পড়ানো হয় না, তো কেন 20 পরে পড়ানো হচ্ছে না কেন? আচ্ছা, এবার শক্তির কথা বলি, যে এগুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, মানে কার শক্তি কম কার শক্তি বেশি সেটা এবার বলি। প্রতিটা কক্ষপথের আন্ডারে তোমরা এরকম শেপগুলোকে পাবে। তাহলে প্রথম কক্ষপথে, মানে n = 1 যদি বলি, তাহলে প্রথম কক্ষপথে থাকবে s, মানে একটা s থাকবে প্রথম কক্ষপথের জন্য। n = 2, তার জন্য থাকবে একটা s আর একটা p। n = 3, 3 নম্বর কক্ষপথ, তার জন্য থাকবে একটা s, একটা p আর একটা d। n = 4, 4 নম্বর কক্ষপথ, তার জন্য থাকবে s p d f। n = 5, তার জন্য থাকবে s p d f। n = 6, তার জন্য s p d f। n = 7, সেটা হলো s p d f। এবার এরকম কেন হচ্ছে সেই কেনর উত্তর আপাতত তোমাদের জানার দরকার নেই, জাস্ট বিষয়গুলোকে দেখো। তাহলে সাজানোর জন্য একটা ট্রিক ইউজ করা হয়, 1s 2s 2p। 2s 2p মানে কি? দ্বিতীয় কক্ষপথের দ্বিতীয় শেপটা, এটা ফার্স্ট শেপ, এটা দ্বিতীয় শেপ। 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f, 6s 6p 6d 6f, 7s 7p 7d 7f। এভাবে সাজিয়ে নিলাম এই গোটা বিষয়টাকে। ঠিক আছে, এবার কি বলছি, ইলেকট্রন তো আমাদের লিমিটেড, মানে প্রথম মানে হাইড্রোজেনের ক্ষেত্রে একটা, হিলিয়ামের ক্ষেত্রে দুটা, লিথিয়ামের ক্ষেত্রে 3টা। তো এরা যত ইলেকট্রন নিতে পারুক না কেন, সবচেয়ে কম শক্তি যেখানে, সেখানে ইলেকট্রন প্রথমে যাবে, তারপর যাবে তার চেয়ে একটু বেশি শক্তির জায়গায়, তারপর যাবে তারপর একটু বেশি শক্তির জায়গায়। তাহলে আমাদের সিকোয়েন্সটা জানতে হবে যে কোন ঘরটা আগে ফিল আপ হবে এবং কোন ঘরটা পরে ফিল আপ হবে। তাই শক্তির ক্রমানুসারে এদেরকে সাজানো দরকার। এটা কিন্তু শক্তির ক্রমানুসারে সাজানো নেই, এটা কক্ষপথ হিসেবে সাজিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে শক্তির ক্রমানুসারে সাজানোর জন্য আমরা এরকম একটা মনে রাখার নিয়ম ব্যবহার করতে পারি। কোনাকুনি কেটে দিলাম এবং একটা অ্যারো দিয়ে এদেরকে কানেক্ট করলাম, আর কাজে লাগে না, সুতরাং এটা অপ্রয়োজনীয়। তাহলে দেখো মনে রাখাটা সহজ, 1 2
3টা 4টা আবার 3টা 2টা 1টা, মানে 1 2 3 4 3 2 1। ঠিক আছে, তো কি পেলাম সিকোয়েন্সটা এখানে পরপর লিখে রাখি এবং এই হিসেবেই ইলেকট্রনগুলো ভর্তি করতে শুরু করব। তাহলে প্রথম কি 1s 2s 2p, কিভাবে খুঁজছি বলি আগে। এই অ্যারোটা এখানে যখন শেষ হবে চলে যাবো আবার ওই মাথায়, আবার এখানে অ্যারো শেষ হবে চলে যাবো ওই মাথায়, আবার এখানে অ্যারো শেষ হবে চলে যাবো ওই মাথায়, আবার এখানে অ্যারো শেষ হবে চলে যাবো ওই মাথায়, এভাবে আসবে বিষয়টা। তাহলে 1s 2s 2p, 2pর পরে কোথায় আসছে, 2pর পরে আসছে 3s, 3s, তারপর চলে যাচ্ছে কোথায় 3p, 3p, তারপর চলে যাচ্ছে 4s, 4s, তারপর কোথায় আসছে 3d, তারপর কোথায় যাচ্ছে 4p, তারপর কোথায় যাচ্ছে 5s, তারপর কোথায় যাবে 4d, তারপর কোথায় যাবে 5p, ডট 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 ডট। আমাদের আর লাগবে না, এইটুকুটা আমরা আপাতত লিখলাম। ঠিক আছে, তাহলে এইভাবে শক্তির ক্রমানুসারে আমি ঘরগুলোকে সাজালাম। মানে শেপগুলোকে আমি ঘর বলছি কেন, কারণ প্রত্যেকটা শেপের ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে, মানে প্রত্যেকটা শেপ গঠিত হয়েছে ইলেকট্রনের মাধ্যমে। তাহলে এক একটা শেপ তৈরি করার জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন দরকার। যেমন যাদেরকে আমি এস বললাম, একটু রিভিশন দিয়ে নিই, যাদেরকে আমি এস বললাম তাদের জন্য 2টা করে ইলেকট্রন লাগবে, যাদেরকে আমি পি বললাম তাদের শেপের জন্য 6টা ইলেকট্রন লাগবে, যাদেরকে আমি ডি বললাম তাদের শেপের জন্য 10টা ইলেকট্রন লাগবে, যাদেরকে আমি এফ বললাম তাদের শেপের জন্য 14টা ইলেকট্রন লাগবে। এই হলো আমাদের ইলেকট্রন ঢোকার ম্যাক্সিমাম লিমিট শেপগুলোতে। এবার দেখো, তোমরা যেসব মৌলগুলোকে চেনো সেই সব মৌলগুলো, মানে 1 থেকে 20 অবধি মৌলগুলো কিভাবে এই হিসাবে ইলেকট্রন ডিস্ট্রিবিউট করে রেখেছে। চলে আসি হাইড্রোজেনের ক্ষেত্রে। একে আছে হাইড্রোজেন, নর্মাল ইলেকট্রন বিন্যাস 1, 1s1, ওভাবে লিখলাম। ঠিক আছে, 2 আছে হিলিয়াম, মানে 2। তাহলে দেখো এসে আরো একটা ইলেকট্রন থাকতে পারে, তাহলে 1s2। 3 নম্বরে আছে লিথিয়াম, 2 1, 1s2 2s1। দেখো অদ্ভুতভাবে এখানেও 2টা কক্ষপথ ইউজ হয়েছে, এখানেও দেখো 2টা কক্ষপথ ইউজ হয়ে গেছে। আর এই যে ইলেকট্রন বিন্যাসটা দেখো এর মাথায় চলে এসছে। ঠিক আছে, কঠিন কিছু না, খুব সহজ বিষয়। 4 নম্বরে আছে বেরিলিয়াম, মানে 2, 2, 1s2 2s2। 5 নম্বরে আছে বোরন, 2, 3, 1s2 2s2। দেখো এসের কোনো গল্প নাই, এস শেষ, মানে আমার এটা কাজ কমপ্লিট, এইটার কাজ কমপ্লিট, আমরা পাবো এবার 2p। তাহলে হয়ে গেল 2p1। তাহলে এখন 3 মিলাবো কি করে, দেখো এই 2টা মিলে সেকেন্ড কক্ষপথ, তাহলে 2 আর 1 3 মিলে গেছে, আর প্রথম কক্ষপথে কটা 2টা মিলে গেছে। 6 আছে কার্বন, মানে 2, 4, তাহলে 1s2 2s2 2p2। 7 আছে নাইট্রোজেন, 2, 5, 1s2 2s2 2p3। পি কত অবধি যায়, 6 অবধি। তারপরে 8 আছে অক্সিজেন, 2, 6,
1s2 2s2 2p4। 9 আছে ফ্লোরিন 2,7 1s2 2s2 2p5। 10 আছে নিয়ন 2,8 1s2 2s2 2p6। ঠিক আছে, চলে আসে এবার সোডিয়াম। 11তে আছে সোডিয়াম 2,8,1। দেখো 3 নম্বর কক্ষপথ ইউজ হয়ে গেছে, এখানেও দেখো 3 নম্বর কক্ষপথ চলে আসবে, কারণ p6 কমপ্লিট, মানে এখান থেকে সেকেন্ড কক্ষপথ 2 আর 6 8 কমপ্লিট। p কমপ্লিট হলে 3s চলে আসে, তো 3s আসছে মানে 3 নম্বর কক্ষপথে আসছে। দেখো এখানেও 3 নম্বর কক্ষপথ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তার মানে 1s2 2s2 2p6 3s1। 12 ম্যাগনেসিয়াম কত 2 8 2, তাহলে 1s2 2s2 2p6 3s2। ঠিক আছে, নেক্সট হলো অ্যালুমিনিয়াম 13 নম্বরে থাকছে 2 8 3 1s2 2s2 2p6 3s2। দেখো এবার 3p চলে আসবে 3p1 ডট 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 করলাম, কারণ এখানে আর জায়গা নেই, তো আমাদের শেষ অবধি দেখাতে হবে। দেখো 3p1 আছে, অ্যালুমিনিয়ামের পর আসবে সিলিকন, সিলিকনের পর আসবে ফসফরাস, তারপর আসবে সালফার, তারপর আসবে ক্লোরিন, পি এর পরে 1 2 3 4। মানে আমি যদি শর্টে করি 14 নম্বরে সিলিকন, তার জন্য 2 8 4, আর এটা ডট 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 করে 3p2 হবে। 15 হবে ফসফরাস 2,8,5, এটা ডট ডট করে 3p3 হবে। 16তে হবে সালফার ডট ডট করে 3p4 হবে। 17তে হবে ক্লোরিন ডট ডট করে 3p5 হবে। 18তে হবে আর্গন ডট ডট করে 3p6 হবে। 19এ হবে পটাশিয়াম, 3pর পরে আবার ফিরে আসছে 4s, তাহলে তার জন্য স্ট্রাকচারটা হবে ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তাহলে প্রথম কক্ষপথ ইউজ হয়েছে 1, দ্বিতীয় কক্ষপথ ইউজ হয়েছে 8, তৃতীয় কক্ষপথ ইউজ হয়েছে 8, আবার চতুর্থ কক্ষপথ ইউজ হয়েছে 1, তাহলে 1 8 8 1 হলো। সিমিলারলি ক্যালসিয়ামের ক্ষেত্রেও দেখা যায়, ক্যালসিয়ামেরটা আমি এখানে করছি। 20 নম্বরে আছে ক্যালসিয়াম, তার ক্ষেত্রে কত হবে, দেখো আর্গন অবধি সেম থাকবে, তারপরে মানে আর্গন অবধি কতদূর, এতটা হলো আর্গনের স্ট্রাকচার, আর্গন অবধি সেম থাকবে। তারপর আসবে 4s2। প্রশ্ন হলো আমরা 20 অবধি কেন করি, তাহলে যখনই আমরা 20-র পরে চলে আসছি 21-এ, যে মৌলই থাক না কেন তার স্ট্রাকচারটা হবে আর্গন 4s2 3d1। এই যে ডি চলে আসলো, এই ডিটা আমাদের পড়ানো হয় না, সেই জন্য আমাদের কিন্তু স্ট্রাকচার জানানো হয় না, সেই জন্য আমরা 20-র মধ্যে সীমাবদ্ধ। আমরা ডি সম্পর্কে ডিটেলসে কিচ্ছু জানতে চাইছি না, আমাদের মাধ্যমিকের সিলেবাসে ডি সম্পর্কে কিচ্ছু জানানো নেই, বা ডি কক্ষপথের কোনো মৌল নিয়ে কোনো আলোচনা করা নেই। তাহলে আমরা কার মধ্যে সীমাবদ্ধ, যাদের শেষ হয়েছে এস দিয়ে এবং যাদের শেষ হয়েছে পি দিয়ে, আমরা তাদের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এদের এস দিয়ে শেষ, এদের এস দিয়ে শেষ,
এদের পি দিয়ে শেষ, আবার এদের এস দিয়ে শেষ, আবার এখানে পি দিয়ে শেষ, আবার তারপরে এখানে আবার এস দিয়ে শেষ। দেখো এস আর পি কিন্তু পরপর রিপিট হচ্ছে, ওখানে কিন্তু ডি আসছে না। কিন্তু যখনই তোমরা চলে আসছো 20 পরে, তখন দেখো এস আর পি এর মাঝখানে একটা করে ডি আসছে। দেখো আমি এখানে পরপর দেখাই, এস পি, দেখো এস পি, এস পি, এস, আবার কিন্তু পি নাই, এখানে ডি আছে, ডি এর পরে পি, আবার দেখো এস এর পরে পি নাই, ডি আছে, ডি এর পরে পি। তাহলে এরপর থেকে দেখা যাবে ডি বলে একটা, মানে ডি এর যে শেপটা, সেই শেপটা মাঝখানে ঢুকে যাচ্ছে। অ্যাকচুয়ালি শেপগুলোকে বলা হয় অরবিটাল বা কক্ষক। অ্যাকচুয়ালি ডি কক্ষকগুলো মাঝখানে ঢুকে যাচ্ছে, অর্থাৎ পর্যায় সারণীতে প্রথম দিকে এস এর পরে পি আসলেও, মানে এস এর পরে পি কক্ষক ফিল আপ হলেও, পরবর্তীকালে দেখা যায় আগে এস ফিল আপ হবে, তারপর ডি ফিল আপ হবে, তারপর পি ফিল আপ হবে। তাহলে সেই হিসাবে সাজাতে গেলে তাহলে ছবিটা কেমন হয় পর্যায় সারণী সেটা দেখাই। তোমরা এই বিষয়টা খাতায় লিখে নাও, তাহলে আমি নেক্সট যেটা বোঝাচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে। ভিডিওটা পজ করে আমি যখন করছিলাম তখনও লিখে নিতে পারতে, বা এখন ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। আমি এখন পর্যায় সারণীর শেপটা সম্পর্কে আসছি। এখান থেকে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়, যেমন 8টাই কেন? সবার আগে যে প্রশ্নের উত্তর, যে শেষ কক্ষপথে 8টা হচ্ছে, 8টার পরে সেটা পাল্টেই যাচ্ছে, মানে অষ্টক সূত্র আসার কারণ কি? বলতে পারো এখান থেকে অষ্টক সূত্র আসছে, যে 8টা মৌলের পর রিপিটেশন হচ্ছে। কারণ এসপি ফিল আপ হয়ে গেল, 2, 6 ফিল আপ হয়ে গেল, আবার আসছে এসপি। তাহলে এসআরপি ফিল আপ হয়ে যদি আবার এসআরপি ফিল আপ হয়, তাহলে 8টার পরে 8টা রিপিটেশন হচ্ছে না, মানে একটা মৌলের 8টা পরে আবার একই রকম স্ট্রাকচার নিয়ে আরেকটা মৌল আসছে, সেই জন্য অষ্টক সূত্র আসছে। যাই হোক, এবার দেখো, ধরো হাইড্রোজেনকে তোমরা এখানে বসালে, দাগ টেনে দিলাম লম্বা করে। ধরো এটা হাইড্রোজেনের ঘর, যা শেষ হয়েছিল কি দিয়ে? 1s1 দিয়ে শেষ হয়েছিল, ঠিক আছে? তারপর হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের একটা আলাদা জায়গা আছে, তো নিষ্ক্রিয় গ্যাসকে একটা ব্যতিক্রমী চরিত্রযুক্ত বলতে পারো, এবং তোমরা বলতে পারো নিষ্ক্রিয় গ্যাস এখানে থাকছে না, তাই 2s2টা এখানে থাকছে না। আমি আগে স্ট্রাকচারের একটা রাফ স্কেচ এঁকে ফেলি, দিয়ে আমি বিষয়টায় ডিটেলসে আসছি। আচ্ছা, এটা তো আমাদের জানা হয়ে গেছে, তো এটা আমি মিটিয়ে দিলাম। তো এই জায়গাটা হিলিয়ামের জায়গা, যেখানে 1s2 আছে, 1s2, ঠিক আছে? তারপরের কথা ভাবো, 2s1, 2s2, ঠিক আছে? তারপরে 2p শেষ হচ্ছে যেগুলো দিয়ে সেগুলো লিখছি, 2p1, 2p2, 2p3, 2p4, 2p5, 2p6, 2p কমপ্লিট। 2pর পরে তাহলে দেখো মাঝখানে ডি আসছে না, তাহলে এই জায়গাটায় যেটা থাকার কথা ছিল সেই জায়গাটা ব্ল্যাঙ্ক, কিছু নাই সেই জায়গাটা। তাহলে এস এর পরে ডি আসে না, এস এর পরে পি আসছে, তাহলে এস এর পরে ব্ল্যাঙ্ক, দেন পি। আবার পি এর পরে ব্যাক করেছে কোথায়? এস এ, তাহলে 3s, 3s1, 3s2, মাঝখানে আবার কিন্তু ডি নেই, তাহলে মাঝখানে আবার ব্ল্যাঙ্ক। 3s এর পর আসবে কত? 3p, তাহলে এই জায়গাটায় 3p, 3p1, 3p1, 3p2, 3p3, 3p4, 3p5, 3p6, ঠিক আছে? তারপর 3pর পরে দেখো কি আসছে, 3pর পরে আসবে 4s, তাহলে এখানে 4s1, 4s2তে শেষ। কিন্তু দেখো তারপর কি আসছে, 4s এর পর আসবে 3d, তাহলে এখানটায়
3D আসবে, তার কটা মৌল থাকবে? তার থাকবে 10টা মৌল। ঠিক আছে, তাহলে দেখো এদিকে যে এলিমেন্টগুলো সেখানে এস দিয়ে শেষ হচ্ছে, সবার শেষে 1 মানে S1 গুলো সব এখানটায় আছে। এসের মাথায় 1 যেগুলো মানে এসে যদি একটা করে ইলেকট্রন থাকে, এক কথায় তারা সব এখানটায় আছে। এসে যদি 2টা করে ইলেকট্রনে থাকে তারা সব এখানে আছে। পি এ 1টা করে ইলেকট্রন, পি এর 2টা করে ইলেকট্রন, পি এর 3টা করে ইলেকট্রন, পি এর 4টা করে ইলেকট্রন, পি এর 5টা করে ইলেকট্রন, পি এর ফুল ইলেকট্রন কমপ্লিট। একই রকমভাবে ডি এর 1, ডি এর 2, ডি এর 3 করে করে 10টা। এই জন্য এদেরকে বলা হয় এস ব্লক এলিমেন্ট, এদেরকে বলা হয় পি ব্লক এলিমেন্ট, আর এদেরকে বলা হয় ডি ব্লক এলিমেন্ট। তাহলে এফ কোথায়? ঠিক আছে, এস ব্লকে 2টো সদস্য, ডি ব্লকের 10টা সদস্য, পি ব্লকের 6টা সদস্য। তাহলে টোটাল শ্রেণী কটা হয়ে গেল? 2 আর 6, 2 আর 10এ 12, 12 আর 6এ 18। তাহলে 18টা শ্রেণীর হিসাব কিন্তু কমপ্লিট। তাহলে এবার নেক্সটগুলো কি করে আসবে? 3Dর পর দেখো সংখ্যাগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে। 1s, 2s, 3s, 4s, 1sটাতে এটা ব্যতিক্রম, 2p, 3p। তাহলে এখানটায় কত আসবে? এখানটায় আসবে 4p, 4pর 6টা। ঠিক আছে, 4pর পর আমরা কোথায় চলে যাব? এখানটায় চলে যাব। তাহলে এখানে কি আসবে? 4s হয়েছে, তাহলে 5s তার 2টো। কটা শ্রেণী মানে কটা পর্যায়? 1, 2, 3, 4, 5, 6, 7টা পর্যায়, মানে এটা 7। ঠিক আছে, তো 7টা পর্যায়গুলো কি করে আসবে? এখানে 6s, এখানে 7s, এখানে 5p, 6p, 7p, 4d, 5d, 6d। খুব ভালো কথা। তাহলে এফ কোথায় গেল? অ্যাকচুয়ালি দেখা যায় লাস্টের দুটোতে, মানে এটাতে আর এটাতে কি হয়, এটাতে 6s এর পর 5d আসার আগে এখানটায় ঢুকে যায়, মানে 6s এর পরে 4f আসে, 4f আসার পর 5d আসে। তাহলে এই জায়গাটা এফ ঢোকার জায়গা। ঠিক বলছি কিনা একটু চেক করে নিই। মৌল সংখ্যা মোট দিয়ে চেক করা যায়। দেখো এখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, পরপর প্রত্যেকটা শ্রেণীর মৌল সংখ্যা তোমরা জেনে নিতে পারবে। এখানে মৌল সংখ্যা কত? মোট হলো 2টা। এখানে মৌল সংখ্যা কত? 2 আর 6এ 8টা। এখানে মৌল সংখ্যা কত? 2 আর 6এ 8টা। এখানে মোট মৌল সংখ্যা কত? 2 দিয়ে 18টা, কারণ 2 আর 10এ 12 আর 6এ 18। এখানটাতে সম্ভবত 18, যোগ করো 36, 36 আর 18 যোগ করলে কত হয়? 54, হ্যাঁ ঠিক আছে। এখানটাতে এবং এখানটাতে এই দুটো জায়গাতে দেখা যায় এফ চলে আসছে। তাহলে সেই এফগুলোকে এখানে রাখার জায়গা নাই। যেহেতু পর্যায় সারণীতে সেই এফগুলোকে রাখার জায়গা থাকে না, তাই এফের জায়গা দেওয়া হয়েছে নিচে। এবং এটাকে বলা হয় ল্যান্থানাইট শ্রেণী, এটাকে বলা হয় অ্যাক্টিনাইট শ্রেণী। তাহলে এখানে 4f এর জায়গা আর এখানটায় 5f এর জায়গা। দুটোতেই 14টা করে এলিমেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে এখানটায় কটা হচ্ছে?
18-এর পরে এটা 2, 10 আর 6 এখানে আসবে 18টা। তাহলে এভাবে 18 আর 14 যোগ করলে কত হয়? 19, 20, 21, 22, 32টা। তাহলে এখানে 32 আসবে, এখানেও 32 আসবে। খুব সম্ভবত এটা এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নেই, নেক্সট আমি এই কোন শ্রেণীকে কি বলে সেটা দেখে তখন আমি বলে দেবো। হওয়া উচিত, এটা লজিক্যালি এটা হওয়া উচিত, ঠিক আছে? তাহলে এইভাবে এস ব্লক, ডি ব্লক, পি ব্লক আর এটা হয়ে গেল এফ ব্লক। বত্রিশ কেন করলাম? কারণ এখানে অলরেডি 18টা ছিল প্লাস 14টা, 18 আর 14 যোগ করে 32, সেটাই হওয়া উচিত, সেটাই লিখলাম। না হলে পরে দেখছি, পরে আমি পর্যায় সারণীর নেক্সট ভিডিও যেটা বলবো সেখানে এটা কারেকশন করে দেবো যদি কোনো রকম ভুল হয়ে থাকে, ঠিক আছে? তা আপাতত পর্যায় সারণীর যে শেপগুলো, সেই শেপগুলো সম্পর্কে আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে, কেন এই অদ্ভুত ধরনের শেপ হয়েছে। তো তোমাদের এই অরবাইটাল বা কক্ষক সম্পর্কে বা এই পার্টিকুলার শেপ সম্বন্ধে কিছু বলা হয় না, সেই জন্য তোমাদের একটা ভয় লেগে থাকে যে কেন এখানটা এরকম অদ্ভুত একটা স্ট্রাকচার আসছে। তো আজকে আমরা মেনলি পর্যায় সারণীর এই ইন্ট্রোডাকশনটা দিলাম যে পর্যায় সারণীর এরকম অদ্ভুত শেপ কেন, ঠিক আছে? এবং কিভাবে আমরা মানে 20-র মধ্যে কেন সীমাবদ্ধ, আমরা এরপরে আর যাচ্ছি না, কারণ এরপরে আমাদের ডি ব্লক আসছে। কারণ ডি ব্লকের বৈশিষ্ট্য দেখো, 4-এর পরে আবার 3 ফিরে আসছে। তাহলে আমরা যে স্ট্রাকচার মানে ইলেকট্রন বিন্যাস করেছিলাম, লাস্ট শেষ করেছিলাম কত? 2, 8, 8, 2 করে শেষ করেছিলাম। তাহলে এর পরের মৌলটা ইলেকট্রন বিন্যাস আমাদের হিসাব অনুযায়ী কি হবে? কোনো মিলাতে পারবে না। কিন্তু যদি এটা দিয়ে করতে যাও তাহলে দেখো ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, এখানে কত বলেছেন? 3D, মানে 3Dটা স্টার্ট হবে হওয়া। তাহলে এখানে 3 নম্বর কক্ষপথে ঢুকছে, তাহলে 2, 8, 9, 2 হবে, তারপর 2, 8, 10, 2 হবে। তো এই বিষয়টা তোমাদের বলা হয় না, সেই জন্য যাতে এই জটিলতায় তোমরা না ঢোকো, একটা নির্দিষ্ট সিকোয়েন্স যেন তোমাদের থাকে, সেই জন্য তোমাদের এই অবধি সীমাবদ্ধ। মানে ডি অরবিটাল যেন না ঢোকে, ডি অরবিটাল নিয়ে কোনো কথা বলা হবে না, ঠিক আছে? তো যাই হোক, পর্যায় সারণীর যে ভিডিও মানে আজকে যে কাজটা ছিল, কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া। পর্যায় সারণী এরকম অদ্ভুত শেপ হলো কেন, প্রথমত। দ্বিতীয়ত, আমরা কেন নিজেদেরকে 20-র মধ্যে সীমাবদ্ধ রাখছি, 20 পর্যন্ত আমরা কেন পড়ব, এবং পর্যায় সারণীর বিষয়টায় কি আমরা করতে চলেছি। অ্যাকচুয়ালি ঠিকঠাক দেখো, একই অরবিটালে একই ইলেকট্রন আছে, এখানে এস অরবিটালে একটা করে, এস অরবিটালে 2টা করে, পি অরবিটালে একটা করে। তো এভাবে নির্দিষ্ট অরবিটালে নির্দিষ্ট ইলেকট্রনগুলো পরপর নিচে নিচে রাখা আছে। তাহলে এভাবে রাখার ফলে এদের ধর্মগুলো একই, অর্থাৎ একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে নিচে নিচে সাজিয়ে তাদেরকে আমরা স্টাডি করা সহজ হচ্ছে, ঠিক আছে? তাহলে লাস্ট যে কাজটা করব, মৌলগুলো বসিয়ে দিই এই জায়গাটাতে। তাহলে এখানে বসছে হাইড্রোজেন, এখানে বসছে লিথিয়াম, এখানে বসছে সোডিয়াম, এখানে বসছে পটাশিয়াম, এখানে বসছে বেরিলিয়াম, এখানে বসছে ম্যাগনেসিয়াম, এখানে বসছে ক্যালসিয়াম। তোমরা ওই কবিতা দিয়ে বা অন্য কোনোভাবে মুখস্থ না করে নিচে নিচে এদেরকে মনে রাখার চেষ্টা করো, তাহলে তোমাদের বোঝাটা সহজ হবে। ইলেকট্রন বিন্যাস দিয়ে মনে রাখার চেষ্টা করো, বোঝাটা সহজ হবে। নাইট্রোজেন এটা কত? 13 নম্বর না? 13, 14, 15, 16, 17, 18। তাহলে 13তে আগে অ্যালুমিনিয়াম লেখো, কারণ 13তে অ্যালুমিনিয়াম থাকে, সহস্ট্রিক, এটা বোরন। 14তে আগে সিলিকন লেখো, কার্বন আর সিলিকন সেম টাইপের হবে। এখানে লেখো আগে ফসফরাস, তাহলে এখানটা কি হবে? নাইট্রোজেন 7। এখানটা কত আসবে? ফসফরাসের পর আসবে সালফার, এখানে আসবে অক্সিজেন। এখানে কি আসবে? এখানে আসবে ক্লোরিন, এখানে আসবে ফ্লোরিন। এটা হিলিয়াম, এটা নিয়ন, এটা আর্গন,
তো এটাকে যদি কন্টিনিউ করা যায়, কন্টিনিউ করা যেতেই পারে। ক্রিপ্টন, জেনন, রেডন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আরেকটা জিনিস কন্টিনিউ করা যেতে পারে, এই শ্রেণীটাকে আরো দুটো ঘর কন্টিনিউ করা যেতে পারে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এই মৌলগুলো তোমাদের কাজে লাগে, ঠিক আছে। এটাকে বলে ক্ষার ধাতু, এই শ্রেণীটাকে বলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এই শ্রেণীটাকে বলে হ্যালোজেন শ্রেণী, এটাকে বলে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে কোন শ্রেণীর কি নাম? 1 নম্বর শ্রেণী আমি জায়গাগুলো মিটিয়ে দিচ্ছি, লাগবে না তোমাদের আর, কারণ ডি ব্লক এলিমেন্ট তোমাদের পড়ানোর হয় না বা পড়ানোর বাইরে। তো যা শ্রেণীগুলোর নাম বললি, 1 নম্বর শ্রেণী এটাকে বলে ক্ষার ধাতু, 2 নম্বর শ্রেণী ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো। 17 নম্বর শ্রেণী এটাকে বলা হয় হ্যালোজেন মৌল। 18 নম্বর শ্রেণী এটা হলো নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল এলিমেন্ট। আর মাঝখানে 3 থেকে শুরু করে 12 অবধি এটাকে বলা হয় সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল, এরা মেনলি ধাতু অধাতুর মধ্যে সন্ধি তৈরি করছে, মানে এদিকে ধাতু থাকে ওদিকে অধাতু থাকে, তো ধাতু অধাতুর মধ্যে মাঝামাঝি জায়গায় অবস্থান করে, সেই জন্য সন্ধিগত। যাই হোক, মোটামুটি পর্যায় সারণী সম্পর্কে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিলাম, মানে ছোট্ট না, ইন্ট্রোডাকশনটা বড়ই হয়ে গেল। তো কিছু প্রশ্নের উত্তর তোমরা জানলে। নেক্সট ভিডিওতে পর্যায় সারণী নেক্সট আরও যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অলরেডি সাবস্ক্রাইব করে দিও, এবং যদি এখানে কোনো জিনিস অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখো। যদি কোনো তবু সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি চেষ্টা করব তার সলিউশন দেওয়ার, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ হলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।